ডায়েরির পাতার শেষ লাইনের শেষ অক্ষরে যখন আমার কলমটা এসে থামল, তখন ব্যোমকেশ বর্ণিত কাহিনীর খসড়ায় ওই ত্রিকোণ প্রেমের মানচিত্র ঘেটে সোনার বৌদ্ধ মূর্তি চুরি যাওয়ার ঘটনাটা কেবল উপলক্ষ বলে মনে হলো আমার। মধুপুরের আতশঘাত যখন নেকড়ের থাবা গুনছে, আমি আর ব্যোমকেশ তখন রহস্যের রক্তিম কুয়াশা ভেদ করে তাকে কিনারা করতে ব্যস্ত। বাংলা সাহিত্যের কিছু রহস্য রোমাঞ্চকর গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথা লিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও ব্যোমকেশের কাহিনী। নমস্কার, আমি অজিত। আপনাদের জন্য গল্পের কথা লিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের এটি ৪র্থ অধ্যায়। শুরু হচ্ছে রক্তিম কুয়াশা। স্বাধীনতা প্রাপ্তির পর প্রথম বসন্ত ঋতু এসেছে। দক্ষিণ দুয়ারের ঝিরঝির বাতাস দিতে আরম্ভ করেছে। কলকাতা শহরের এখানে ওখানে যে ২-৪টি শহুরে কাজ আছে, তাদের অঙ্গেও আরক্তিম নবকিশলয়ের রোমাঞ্চ ফুটে উঠেছে। শুনেছি এই সময় মনুষ্য দেহের গ্রন্থিগুলোতেও নাকি নতুন করে রসর সঞ্চার হয়। কলকাতার বসন্তের সকালগুলো বড় বিচিত্র। কুয়াশার একটা পাতলা চাদর হ্যারিসন রোডের ট্রাম লাইন আর পুরনো বাড়িগুলোকে জাপটে ধরে আছে। জানালা দিয়ে বাইরে তাকালে মনে হয় শহরটা যেন এখনো পুরোপুরি ঠিক জেগে উঠেনি। চায়ের দোকানের কয়লার উনুনের ধোঁয়া ধুলোবালি মিশে একটা অদ্ভুত ধূসর আস্তরণ তৈরি করে রেখেছে শহরটার উপর। আমাদের হ্যারিসন রোডের মেজবাড়িতে সকালটা শুরু হয়েছিল বরাবরের মতোই আলস্য দিয়ে। আমি জানালার ধারে বসে ইজি চেয়ারে ওই বসুমতী পত্রিকাটা পড়বার চেষ্টা করছিলাম, কিন্তু শীতের আমেজে মনটা ঠিক বসছিল না। অন্যদিকে ব্যোমকেশ তক্তাপোষের উপর কাত হয়ে শুয়ে কবিতার বই পড়ছিল। আমি ভাবছিলাম, ওরে কবি, সন্ধ্যা হয়ে এসেছে। আজকাল বসন্তকালের সমাগম হলেই মনটা কেমন যেন উদাস হয়ে যায়। বয়স বসন্তের সাথে সাথেই বোধহয় বাড়ছে। ব্যোমকেশ তার চিরচেনা ভঙ্গিতে সোফায় শোয়া হয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। ওর ২ আঙুলের ফাঁকে একটা জ্বলন্ত সিগারেট, যার ধোঁয়া ক্রমাগত কুণ্ডুলি পাকিয়ে উপরে উঠে যাচ্ছে। ব্যোমকেশের এই ভঙ্গিটা আমি চিনি। ওর মস্তিষ্ক যখন কোনো জুৎসই খোরাক পায় না, তখন ও এইভাবেই নিষ্প্রিয় হয়ে বসে থাকে। গত ৩ মাস কোনো বড় কেস আসেনি। ছোটখাটো চুরির মামলা বা নিখোঁজ ডায়েরি নিয়ে ২-৪ জন মক্কেল এসেছে বটে, কিন্তু ব্যোমকেশ তাদের পুলিশের কাছে পাঠিয়ে দিয়ে নিজের দরজায় খিল দিয়েছে। ওর মতে, অজিত, বুদ্ধিতে সান না দিলে তাতে মরচে ধরে যায়, আর কলকাতার এই ছোট্ট চোরগুলো বড্ড সেকেলে। এমন সময় হঠাৎ দরজায় কড়াঘাত পড়ল। আমাদের ভৃত্য পুটিরাম এসে একটি নীল রঙের খাম ব্যোমকেশের হাতে দিয়ে গেল। চিঠির কাগজটা বেশ দামি। হাত দিলেই বোঝা যায় কোনো সম্ভ্রান্ত মানুষের হাতের কাজ। ব্যোমকেশ আলতো করে খামটা ছিঁড়ল। তারপর চিঠিটা পড়ার সাথে সাথেই ওর চোখের সেই নিষ্প্রিয় ভাবটা কেটে গিয়ে একটা অদ্ভুত চকমকে আলো জ্বলে উঠেছে। আমি পত্রিকাটা নামিয়ে রেখে জিজ্ঞেস করলাম, কি হে ব্যোমকেশ, কোনো মক্কেল নাকি পুরনো পাওনাদারে তাগাদা? ব্যোমকেশ শুনে মৃদু হাসল। পাওনাদার নয় অজিত, বরং এক বড় দাতা। তবে দেনা পাওনার হিসাবটা এখানে টাকার চেয়েও অনেক বেশি জটিল। চিঠিটা পাঠিয়েছেন পুরন্দর পাণ্ডে। নামটা কি চেনা চেনা ঠেকছে? আমি ভুরু কুঁচকে ভাবলাম, পুরন্দর পাণ্ডে?
পুরন্দর পাণ্ডে, পুরন্দর পাণ্ডে। আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, ওই গত বছর খবরের কাগজে পড়েছিলাম সেই বিহারের ঝরিয়া অঞ্চলে ওর একটা বিশাল কয়লার খনি আছে না? লোকটা লোকটা তো শুধু ধনী না, ওর তো একটা বিশেষ নেশাও আছে শুনেছি। পুরনো আমলের পুঁথি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আরও সব দুষ্প্রাপ্য মূর্তির সংগ্রাহক হিসেবে ভালোই নামযশ আছে। তুমি কি ওই পুরন্দর পাণ্ডের কথাই বলছো? ঠিক ধরেছ, বোমকে সোজা হয়ে বসলো। কিন্তু ওনার চিঠিটা বড় অদ্ভুত। উনি লিখেছেন, সম্মান পুরস্কার নিবেদন। ব্যোমকেশবাবু, অনেক দিন আপনার সাথে দেখা হয় না, কিন্তু তবু আপনার কথা ভুলতে পারিনি। আবার সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছি। চিনতে পারবেন তো? কি জানি, অনেক দিন পরে দেখা, হয়তো অধমকে না চিনতেও পারেন। আপনার কাছে আমি বিশেষভাবে ঋণী। আপনার কাছে আমার জীবন বিকৃত হয়ে আছে। ব্যোমকেশবাবু, আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান সম্পত্তি চুরি হতে চলেছে। আমি চোরকে চিনি, কিন্তু তাকে ধরতে পারছি না। সে আমার ঘরের মধ্যেই নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। আপনি অবিলম্বে আমার মধুপুরের বাগান বাড়ি শান্তিনিবাসে চলে আসুন। ওই মূর্তিটির জন্য আমার রাতের ঘুম উড়ে গেছে। আপনি আর বিলম্ব করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। ইতি পুরন্দর পাণ্ডে। আমি অবাক হয়ে বললাম, চুরি হতে চলেছে? মানে এখনো হয়নি? লোকটা কি জ্যোতিষী নাকি? বোমকে সিগারেটটা অ্যাস্ট্রেতে নিভিয়ে বলল, জ্যোতিষী কিনা জানি না, তবে মানুষটা খুব ভয়ার্ত। লক্ষ্য করে দেখো অজিত, উনি চোরকে চেনেন কিন্তু ধরতে পারছেন না। এর মানে কি হতে পারে? হয় চোর ওনার খুব আপনজন, যার উপর উনি হাত তুলতে পারছেন না, অথবা অপরাধী এমন কোনো চাল চালছে যা আইনের চোখে ধরাছোঁয়ার বাইরে। সে যাই হোক, মধুপুরের হাওয়া এখন কলকাতার এই ধোঁয়ার চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। কি বলো, যাবে নাকি? আমি রাজি হতে এক মুহূর্ত সময় নিলাম না। ব্যোমকেশের সাথে এই ধরনের অভিযানে যাওয়ার সুযোগ আমি কখনোই হাতছাড়া করি না। তাছাড়া বসন্তকালের মধুপুর, শালবন আর পাহাড়ের কোল থেকে নেমে আসা সেই হিমেল হাওয়া মনকে চনমনে করে দেওয়ার জন্য যথেষ্ট। পরদিন সকালেই আমরা ট্রেনে চড়ে রওনা দিলাম। কলকাতা ছাড়িয়ে ট্রেন যখন লাল মাটির দেশে ঢুকল, তখন জানালার বাইরে দৃশ্যপটটা বদলে যেতে শুরু করেছে। বড় বড় শাল, সেই সঙ্গে পেঁয়ালের জঙ্গল, দূরে ছোট ছোট পাহাড়ের সারি। শীতের দুপুরেও আকাশটা এখানে বেশ ভালোই নীল এবং ধুলোহীন। কলকাতার মতো নয়। মধুপুর স্টেশনে যখন নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। স্টেশনে আমাদের নিতে এসেছিল পুরন্দরবাবুর ব্যক্তিগত গাড়ি। চালকের নাম রঘুবীর, বেশ শক্ত সমর্থ মানুষ। ৮ ঘন্টা ধুলো ওড়ানো রাস্তায় চলার পর গাড়িটা এসে থামলো একটা বিশাল আকার লোহার গেটের সামনে। গেটের উপর বড় বড় পিতলের অক্ষরে লেখা শান্তিনিবাস। বাড়িটা দেখবার মতো। পুরনো আমলের স্থাপত্য, চুন সুরকি দিয়ে বানানো সেই বিশাল আকার থাম আর বারান্দা। বাগানটাও বেশ বড় সড়ই, কিন্তু ডালপালাগুলো ছাঁটা হয়নি বলে কেমন একটা যেন ভুতুড়ে ভাঁপ ফুটে উঠেছে। ঝাউ গাছের ফাঁক দিয়ে যখন বাতাস বয় মনে হয় যেন কেউ ফিস ফিস করে কথা বলছে।
বারান্দায় দাঁড়িয়েছিলেন একজন দীর্ঘকায় প্রৌঢ়, পরনে দামি সিল্কের পাঞ্জাবি আর গায়ে একটা শাল জড়ানো, চোখে সোনার ফ্রেমের চশমা। চেহারায় একটা রাজকীয় ভাব থাকলেও চোখের কোণে একটা যেন কালচে ছায়া, ওই বলা যায় অনিদ্রা কিংবা আতঙ্কের ছাপ বেশ সুস্পষ্ট। তিনি পুরন্দর পাণ্ডে। আসুন আসুন ব্যোমকেশবাবু, অজিতবাবু আপনিও আসুন। এই অধমের বাড়িতে আপনাদের স্বাগত। শুনে মনে হলো ওনার গলাটা একটু ধরা ধরা, যেন বহুক্ষণ উনি কথা বলেননি। আমরা ভিতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমটা কোনো মিউজিয়ামের চেয়ে কম কিছু নয়। দেওয়ালে দামি দামি অয়েল পেন্টিং, কোণে কোণে তিব্বতী মুখোশ আর ব্রোঞ্জের মূর্তি রাখা রয়েছে। পুরন্দরবাবু আমাদের নিয়ে গেলেন ঘরের এক কোণে রাখা একটা বিশেষ কাঁচের ক্যাবিনেটের সামনে। ভিতরে মখমলের গদির উপর রাখা একটা সোনার বুদ্ধ মূর্তি রয়েছে, পাল যুগের শিল্পকর্ম। মূর্তির চোখ দুটো সাধারণ পাথরে নয়, বরং বিশাল সাইজের দুটো লাল রুবি, যাকে বলা হয় ওই কবুতরের রক্ত। আলো পড়লে সেই রুবি থেকে যেন আগুন ঝিলিক দিচ্ছে। পুরন্দরবাবু নিচু স্বরে বললেন, এই সেই মূর্তি। এর বাজার মূল্য এখন কয়েক লক্ষ টাকা হতে পারে, কিন্তু ঐতিহাসিক দিক যদি বিবেচনা করেন তাহলে এ মূর্তি অমূল্য। গত কয়েকদিন ধরে আমি রাতে একটা অদ্ভুত শব্দ শুনছি। মনে হচ্ছে কেউ যেন জানলার কাঁচে নখ দিয়ে আঁচড় কাটছে। আর আজ সকালে দেখলাম এই ক্যাবিনেটের লকে কেউ চাবি ঢোকানোর চেষ্টা করেছে। চাবির গর্তের চারধারে তাই স্ক্র্যাচ পড়েছে। ব্যোমকেশ ঘরটা ঘুরে দেখতে দেখতে প্রশ্ন করল, আপনার বাড়িতে আর কারা কারা থাকেন? পুরন্দরবাবু একটু ইতস্তত বোধ করে বললেন, বাড়িতে লোক বলতে আমার ব্যক্তিগত সচিব হিমাদ্রি চৌধুরী, ও গত 5 বছর ধরে আমার সাথে আছে। আর আর আমার স্ত্রী মীনাক্ষী। আপনার স্ত্রীর সাথে হিমাদ্রি বাবুর সম্পর্ক কেমন? ব্যোমকেশের সরাসরি এই প্রশ্নে পুরন্দরবাবু একটু অপ্রস্তুতি হয়ে পড়লেন। সম্পর্ক খারাপ নয়। মীনাক্ষী বয়সে আমার চেয়ে অনেক ছোট, ওর একটু আভিজাত্যের শখ বেশি। হিমাদ্রি ওকে বই পড়ে শোনায় বা কেনাকাটায়ও সাহায্য করে। কিন্তু ব্যোমকেশবাবু, আমার সন্দেহটা ঠিক অন্য জায়গায়। পুরন্দরবাবু কথাটা শেষ করতে পারলেন না। এমন সময় সিঁড়ি দিয়ে নেমে এলেন একজন অপূর্ব সুন্দরী মহিলা। বয়স 26-27 বেশি হবে না। পরনে বেগুনি রঙের বেনারসি শাড়ি আর শরীরে দামি গয়না রয়েছে। ইনি মীনাক্ষী দেবী। ওনার চাহনিতে একটা অদ্ভুত কাঠিন্য লক্ষ্য করলাম। তিনি এগিয়ে এসে শীতল গলায় বললেন, কি আমার স্বামী কি আপনাদের ওর কাল্পনিক চোরের গল্প শোনাচ্ছেন? আসলে মধ্যপুরের এই নির্জন পরিবেশে থাকতে থাকতে ওর স্নায়ু দুর্বল হয়ে পড়েছে। প্রতি রাতেই উনি ভূতের ভয় পান। ব্যোমকেশ মীনাক্ষী দেবীর দিকে এক পলক তাকিয়ে স্মিত হাসল। ভয় তো মানুষেরই ধর্ম মীনাক্ষী দেবী, তবে ভয়টা যদি বাস্তবের হয় তবে সেটা কাটানোর জন্য সত্যান্বেষীর প্রয়োজন পড়ে। আপনি কি মনে করেন চুরির ভয়টা অমূলক? জানি না, তবে এই সোনার পুতুলটার পিছনে উনি এত সময় আর টাকা খরচ করেন যা আমার কাছে অসহ্য মনে হয়। ওটা চুরি গেলেই বরং শান্তি। কথার সুরটা বেশ তিতকুটে। আমরা অনুভব করলাম এই বিশাল প্রাসাদের ভেতরেও সম্পর্কের রসায়নটা খুব একটা সুখকর নয়।
রাতের ডিনারের সময় হিমাদ্রি চৌধুরীর সঙ্গে দেখা হলো। ছেলেটির বয়স 30-এর কাছাকাছি। ফর্সা রোগাটে দোহারা গরম, চোখে চশমা, লেন্সের আড়ালে ধূর্ত চোখ দুটো সারাক্ষণ যেন কিছু একটা খুঁজে চলেছে। কথা বলে খুব মেপে মেপে। টেবিলে বসে খাওয়ার সময় হিমাদ্রি বলল, আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনি কি বিশ্বাস করেন মানুষ মরে গিয়ে অতৃপ্ত আত্মারূপে ফিরে আসতে পারে? মানে বিশেষ করে যারা এই মূর্তির মালিক ছিল আর কি। ব্যোমকেশ ডাল দিয়ে ভাত মাখতে মাখতে বলল, আমি জ্যান্ত মানুষকে নিয়েই কারবার করি হিমাদ্রিবাবু। মরা মানুষের কথা অজিত তার উপন্যাসে লেখে। কেন, আপনি কি কোনো আত্মা দেখেছেন? গত পরশু রাতে কুয়াশার মধ্যে না, আমি বাগানে একটা অদ্ভুত ছায়া দেখেছি, কিন্তু মানুষ নয় সেটা, বিশাল যেন কোনো এক নেকড়ে। কিন্তু কিন্তু তার হাঁটা চলা ছিল কিন্তু মানুষের মতো। বলেন কি হিমাদ্রিবাবু, নেকড়ে আবার মানুষের মতো করে হাঁটছিল? তাই তো ঠিক দেখলুম মনে হলো। পুরন্দরবাবু ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। মীনাক্ষী দেবী অবজ্ঞার ভঙ্গিতে খাওয়ার টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। আমরাও তাড়াতাড়ি যে যার খাওয়া শেষ করে উঠে পড়লাম। সেই দিন রাতে ব্যোমকেশ আর আমাকে দোতলার একটা ঘরে শোয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। ঘরের আসবাবপত্র বেশ পুরনো গোছের। একটা ভারী পর্দা দিয়ে শোয়ার জায়গাটা বেশ ঢাকা দেওয়া আছে। জানালার বাইরের কুয়াশা এতটাই ঘন যে সামনের বাগানটা পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছে। ব্যোমকেশ বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, অজিত, ঘরটা অন্ধকার করো, কিন্তু ঘুমিয়ে পড়ো না। আজ রাত্রে আমাদের একজন বিশেষ অতিথির আসার কথা আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অতিথি? কে আসবে? হয়তো সেই নেকড়ে মানব যার কথা হিমাদ্রিবাবু বলছিলেন, অথবা সেই চোর যে জানলার কাঁচে নখ দিয়ে আঁচড় কাটে। যাই হোক, হেরিকেনটা হাতের কাছেই রেখো। রাত্রি 12টা। শীতের রাত্রি, যেন ঘুম ভারাক্রান্ত। কোথাও এতটুকু হাওয়া নেই। চারিদিক নীরব নিথর। ব্যোমকেশ আর আমি নিঃশব্দে চোখ বন্ধ করে শুয়ে আছি। কেবল ঘড়ির টিকটিক শব্দ আর বাইরের বাতাসের দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায়। হঠাৎ একটা তীক্ষ্ণ আর্তনাদ নিচ তলা থেকে ভেসে এলো। চিৎকারটা এতটাই ভয়াবহ, আমাদের রক্ত হিম হয়ে গেল। ব্যোমকেশ এক লাফে বিছানা থেকে নামলো, বলল, অজিত, হেরিকেন নাও, নিচে চলো। আমরা যখন ড্রয়িং রুমে এসে পৌঁছালাম তখন এক বীভৎস দৃশ্য আমাদের চোখের সামনে। ড্রয়িং রুমের সেই কাঁচের আলমারিটা চৌচির হয়ে ভেঙে পড়ে আছে। মেঝের উপর রক্তলিপ্ত অবস্থায় পড়ে আছেন স্বয়ং পুরন্দর পাণ্ডে। তার কপাল দিয়ে টাটকা রক্ত গড়িয়ে গাল বেয়ে নিচে পড়ছে। আর সেই মহামূল্যবান বুদ্ধ মূর্তিটিও একেবারে উধাও। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো জানালার ধারের মাটির উপর পড়ে থাকা ওই ছাপগুলো। কাদা মাখা মেঝেতে মানুষের পায়ের ছাপ নেই, সেখানে কতগুলো পশুর থাবার দাগ। কতকটা বাঘ বা নেকড়ের কথা মনে করিয়ে দিলেও খুব একটা অবাক হব না। পুরন্দর পাণ্ডের রক্তাক্ত দেহটা যখন আমরা মেঝে থেকে সোফায় তুলে আনলাম তখন তার শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ। ব্যোমকেশ অত্যন্ত ধীর স্থিরভাবে ওনার নাড়ি পরীক্ষা করল। ব্যোমকেশের মুখে কোনো রকম কোনো উদ্বেগ নেই, বরং
একটা গভীর একাগ্রতা ফুটে উঠছে। আমি কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম, কারণ ঘরটা তখন একটা ভুতুড়ে নিস্তব্ধতায় ঢাকা পড়ে আছে। ইন্সপেক্টর রথিন সরকার এসে পৌঁছলেন ঘণ্টাখানেক বাদে। লোকটা বেশ করিতকর্মা, কিন্তু ব্যোমকেশের মতো সূক্ষ্ম দৃষ্টি তার আছে বলে আমার খুব একটা মনে হয় না। তিনি ঢুকেই চারিদিকে টর্চের আলো ফেলে হাঁকডাক শুরু করলেন। ব্যোমকেশবাবু, এ তো রীতিমতো ডাকাতি। আলমারি ভাঙা, গৃহস্বামী রক্তাক্ত, কিন্তু চোর পালালো কোন দিকে? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর। ব্যোমকেশ জানালার ধারে সেই কাঁদাটে মেঝের দিকে আঙুল নির্দেশ করে বলল, চোর যেদিকেই যাক না কেন ইন্সপেক্টর, সে মানুষ কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। ওই ছাপগুলো দেখুন। ইন্সপেক্টর সরকার নিচু হয়ে ছাপগুলো দেখলেন। ওনার চোখ চশমার আড়ালে বেশ বড় বড় হয়ে উঠল। এ কি? এ তো বাঘের থাবা। না না, বাঘ নয়, নেকড়ে। কিন্তু মধুপুরের এই এলাকায় নেকড়ে এলো কোত্থেকে? আর নেকড়ে কি আলমারি ভেঙে সোনার মূর্তি নিয়ে যায়? ব্যোমকেশ পকেট থেকে একটা আতসী কাঁচ বার করে ছাপগুলো খুঁটিয়ে দেখতে বলল। নেকড়ে মূর্তি নেয় না ঠিকই, কিন্তু মানুষ যদি নেকড়ে সাজে তবে সে সবই করতে পারে। লক্ষ্য করুন ইন্সপেক্টর, ওই ছাপগুলোর গভীরতা সব জায়গায় সমান নয়। অর্থাৎ কেউ একজন জুতোর নিচে কাঠের বা রবারের ছাঁচ লাগিয়ে এই ছাপ তৈরি করেছেন, কিন্তু সে তাড়াহুড়ো করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। কি ভুল? আমি উৎসুক হয়ে প্রশ্ন করলাম। ছাপগুলো জানলা দিয়ে বাইরে চলে গেছে ঠিকই, কিন্তু জানলার বাইরের বারান্দায় কোনো ছাপ নেই। অর্থাৎ খুনি বা চোর জানলা দিয়ে বেরিয়েই হাওয়ায় মিলিয়ে যায়নি, সে কৌশলে আবার ঘরের ভেতরেই ফিরে এসেছে। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে নেমে এলেন মীনাক্ষী দেবী। ওনার পরনে একটা পাতলা সিল্কের ড্রেসিং গাউন, চোখে কোনো জল নেই, বরং একটা তীব্র বিরক্তি চোখে মুখে ফুটে উঠছে। বললেন, এইসব কি হচ্ছে ইন্সপেক্টর? আমার স্বামী কি বেঁচে আছেন? ব্যোমকেশ মীনাক্ষী দেবীর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। আপনার স্বামী বেঁচে আছেন মীনাক্ষী দেবী, কিন্তু তিনি পক্ষাঘাতগ্রস্ত হতে পারেন। তাকে যে বস্তু দিয়ে আঘাত করা হয়েছে তার চেয়েও মারাত্মক কিছু ওর শরীরে প্রবেশ করেছে। অজিত, হিমাদ্রিবাবুকে একবার ডাকো তো। হিমাদ্রি চৌধুরী নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। ওনার চুলগুলো বেশ উস্কো শুষ্কো দেখাচ্ছিল, চোখে চশমা নেই। উনি রীতিমতো কাঁপছিলেন। আমি তো কিছুই জানি না। আমি তো পুরো ঘুমাচ্ছিলাম, বরং চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। ব্যোমকেশ হিমাদ্রি বাবুর খুব কাছে গিয়ে দাঁড়ালো, বলল, আপনার চশমাটা কোথায় হিমাদ্রিবাবু? আপনি তো চশমা ছাড়া চোখে ভালো দেখেন না বলেই জানি। চশমাটা চশমাটা তো খাটের পাশে টেবিলে রাখা আছে। কেন, কি ব্যাপার? না, এমনি। আচ্ছা, আপনি কি আজ রাতে কোনো ধূপ জ্বালিয়েছিলেন? আপনার ঘর থেকে একটা মিঠে চন্দনের গন্ধ আসছে। ব্যোমকেশের গলায় এক ধরনের জেরা করবার সুর যেন ভেসে উঠেছে। হিমাদ্রি মাথা নাড়লেন। না তো, আমি তো হাঁপানির রোগী, ধোয়া টোয়া সইতে পারি না। পরদিন সকালে পুরন্দরবাবুর ঘর তল্লাশি করবার সময় ব্যোমকেশ ডাইনিং টেবিলের তলা থেকে একটা ছোট্ট ব্রোঞ্জের ধূপদানি উদ্ধার করল। ধূপদানিটা উল্টে পড়েছিল। ব্যোমকেশ সেটা নাকে নিয়ে শুকলো, তারপর আমাকে দিয়ে বলল, অজিত, দেখো তো এটা কিসের গন্ধ? আমি সুখে বললাম, চন্দন। বাবা, কিন্তু খুব কড়া গোছের। মাথাটা যেন একটু ঝিমঝিম করছে। ঠিক ধরেছ, এটা শুধু চন্দন নয়, এর সাথে মেশানো আছে অত্যন্ত বিরল এক ধরনের পাহাড়ি ঔষধি, যা মানুষ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিলে তার স্নায়ু সাময়িকভাবে অসাড় হয়ে যায়। পুরন্দরবাবু যখন টেবিলে বসে কাজ করছিলেন তখন এই ধূপ জ্বালানো হয়েছিল। তিনি যখন ঝিমিয়ে পড়েন তখন আততায়ী তার ঘরে ঢোকে, কিন্তু
পুরন্দরবাবু পুরোপুরি অচেতন হননি, তিনি চোরকে চিনে ফেলেছিলেন বলেই চিৎকার করেন, আর তখনই তাকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়। চলো একবার বাগানটা দেখে আসা যাক। ব্যোমকেশ এবার বাগানে গেল, আমিও ওর পিছু পিছু চললাম। রোদের আলোয় বাগানটা এখন অনেক বেশি স্বচ্ছ দেখাচ্ছে। ব্যোমকেশ সেই শিমুল গাছটার নিচে গিয়ে দাঁড়াল, যার কথা আগে বলছিলাম আর কি। সে মাটির উপর উপুড় হয়ে কিছু একটা খুঁজছিল। হঠাৎ একটা ছোট্ট নীল রঙের পুঁথি সে কুড়িয়ে পেয়েছে। দেখো অজিত, এটা কি চেনার মতো? আমি অবাক হলাম। এ তো মীনাক্ষী দেবীর সেই দামি নীলকান্তমণি আংটির একটা অংশ বলে মনে হচ্ছে না? ব্যোমকেশ স্মিত হাসল। ঘটনাটা ক্রমেই জটিল হচ্ছে। একদিকে হিমাদ্রির ঘরে ধূপের গন্ধ, অন্যদিকে মীনাক্ষীর আংটির অংশ। দুয়ে দুয়ে চার কি সবসময় হয় অজিত, নাকি কোনো এক পক্ষ অন্যকে ফাঁসাতে চাইছে? আমরা যখন ঘরে ফিরলাম দেখলাম ইন্সপেক্টর সরকার হিমাদ্রির ঘর তল্লাশি করছেন। হিমাদ্রি বাবুর সুটকেসের নিচ থেকে এক তারা দামি রেশমি কাপড় আর একটা নীল রঙের পাঞ্জাবি পাওয়া গিয়েছে। সেই পাঞ্জাবিতে ঘাসের দাগ আর কাঁটা গাছের আঁচড়। ইন্সপেক্টর জয়োল্লাসে বললেন, পেয়েছি ব্যোমকেশ বাবু। হিমাদ্রি কাল রাতে নেকড়ে সেজে বাগানে ঘোরাঘুরি করছিল, এই পাঞ্জাবি তার প্রমাণ। ব্যোমকেশ পাঞ্জাবিটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল। ইন্সপেক্টর, হিমাদ্রি বাবু কি এতই বোকা যে তিনি অপরাধ করার পর প্রমাণগুলো নিজের সুটকেসের নিচেই রেখে দেবেন? আর পাঞ্জাবিটা কি ওনার মাপের? ইন্সপেক্টর থমকে গেলেন। পাঞ্জাবিটা হিমাদ্রির গায়ে একটু বেশি ঢিলে ঢালা হবে মনে হলো। সেদিন বিকেলে ব্যোমকেশ মীনাক্ষী দেবীর ঘরের দরজায় টোকা দিল। মীনাক্ষী দেবী তখন আয়নার সামনে বসে চুল বাঁধছিলেন। ওনার মুখ ছবিতে এক ধরনের অদ্ভুত কাঠিন্য লক্ষ্য করছি। সেটা এখন অপরাধবোধ নাকি শোক, সেটা বোঝা দেয়। ব্যোমকেশ ঘরে ঢুকে সরাসরি বলল, আপনার আংটিটা কোথায় মীনাক্ষী দেবী? কাল থেকে ওটা আপনার আঙুলে দেখছি না। মীনাক্ষী দেবী বিরক্ত হয়ে বললেন, আমি তো ইন্সপেক্টর সরকারকে বলেছি যে ওটা হারিয়ে গেছে। চোর হয়তো আলমারি ভাঙার সময় ঘর থেকে ওটাও নিয়েছে। সেটা আমরা জানি, কিন্তু কথা হলো চোর তো আপনার ঘরে ঢোকেনি, সে তো নিচের ড্রয়িং রুমে ছিল। তবে আংটিটা বাগানের শিমুল গাছের নিচে কিভাবে গেল? ব্যোমকেশ নীল পুঁথিটা ওনার সামনে ধরল। মীনাক্ষী দেবী শিউরে উঠলেন। ওনার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। মীনাক্ষী দেবী কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি আপনি কি বলতে চান? আমি কি চোর? ব্যোমকেশ শান্তভাবে চেয়ারে বসে পড়ল। আমি সত্যান্বেষী মীনাক্ষী দেবী, পুলিশ নই। আমি জানি আপনি হিমাদ্রিকে ব্যবহার করছেন। আপনি জানতেন হিমাদ্রি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর সেই সুযোগ নিয়ে আপনি ওকে দিয়ে আপনার স্বামীর ওপর নজর রাখাচ্ছিলেন। কিন্তু গতকাল রাত্রে পরিকল্পনাটা বদলে গিয়েছিল, তাই না? মীনাক্ষী দেবী হঠাৎ কেঁদে উঠলেন। আমি খুন করিনি ব্যোমকেশ বাবু, বিশ্বাস করুন। পুরন্দর আমাকে দামি মূর্তির মতন সাজিয়ে রাখতেন ঠিকই, কিন্তু মানুষ হিসেবে কোনো সম্মান দিতেন না। আমি শুধু চেয়েছিলাম এই নরক থেকে পালাতে। হিমাদ্রি বলেছিল ও আমাকে সাহায্য করবে, কিন্তু ও যে এমন কাণ্ড ঘটাবে তা আমি ভাবিনি। ব্যোমকেশ মীনাক্ষী দেবীর আলমারির উপর রাখা একটা ছোট্ট তিব্বতী বাক্সের দিকে ইশারা করল। বলল, ওই যে ওই বাক্সটা খুলুন তো। মীনাক্ষী দেবী কাঁপতে কাঁপতে বাক্সটা খুললেন। ভিতরে কোনো সোনাদানা নেই, আছে এক গুচ্ছ পুরনো চিঠি।
ব্যোমকেশ দ্রুত সেগুলো পড়ে দেখল চিঠিগুলো হিমাদ্রির লেখা নয়, সেগুলো অন্য একজনের, যিনি কলকাতাতেই থাকেন। ব্যোমকেশ চিঠিগুলো পকেটে রেখে বলল, ধন্যবাদ মীনাক্ষী দেবী, আপনি আজ যে তথ্য দিলেন তাই কেসটাকে একটা নতুন মোড় দিল। অজিত চলো, আমাদের একবার কলকাতায় ট্রাঙ্ক কল করতে হবে। মধুপুরের সেই নিস্তব্ধ অট্টালিকায় রাত নামলেই যেন দেওয়ালগুলো কথা বলতে শুরু করে। ব্যোমকেশ মীনাক্ষী দেবীর ঘর থেকে পাওয়া চিঠিগুলো নিয়ে ড্রয়িং রুমে বসে খুঁটিয়ে পরীক্ষা করছিল। বাইরে কুয়াশা আজ আরো বেশি ঘন, এতটাই যে জানালার ঠিক ওপাশে কি আছে তা বোঝা দায়। ব্যোমকেশ একখানা চিঠি আমার দিকে এগিয়ে দিল। অজিত, দেখো তো হাতের লেখাটা কেমন মনে হচ্ছে? চিঠিটা নীল কালিতে লেখা, অত্যন্ত পরিচ্ছন্ন পরিষ্কার গোছের। বয়ানটা ঠিক এই রকম: প্রিয়তম আসু, সময় ঘনিয়ে এসেছে। রক্তিম কুয়াশা যেদিন পাহাড় ডেকে দেবে সেই দিনই হবে আমাদের মুক্তির দিন। বুদ্ধের চোখের অগ্নি আমাদের পথ দেখাবে। আমি অবাক হলাম, বললাম, বুদ্ধের চোখের অগ্নি? তার মানে তো ওই রুবি দুটোর কথা বলা হচ্ছে, কিন্তু মুক্তির দিন মানে কি? আর এই চিঠিটাও তো হিমাদ্রির লেখা নয়। ব্যোমকেশ একটা সিগারেট ধরালো। না অজিত, এ হাতের লেখা কোনো কেরানি বা সচিবের নয়, এ লেখা কোনো শিল্পীর। আর লক্ষ্য করো, চিঠিতে কোনো তারিখ নেই, কিন্তু মধুপুরের ডাকঘরে স্ট্যাম্প আছে। অর্থাৎ প্রেরক কলকাতা থেকে চিঠি লিখলেও সে এই এলাকাতেই কোথাও ডেরা বেঁধেছে। ঠিক সেই সময় ইন্সপেক্টর সরকার হন্তদন্ত হয়ে ঢুকলেন। ব্যোমকেশবাবু, এক অদ্ভুত খবর আছে। স্টেশনের কাছে এক সস্তা সরাইখানায় একজন সন্দেহভাজন লোক এসে উঠেছিল। সে নিজেকে চিত্রশিল্পী পরিচয় দেয়, নাম মৃত্যুঞ্জয় বোস, কিন্তু আজ সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার ঘরে এক গাদা স্কেচ আর একটা ম্যাপ ফেলে পালিয়েছে। ম্যাপ? কিসের ম্যাপ ইন্সপেক্টর? পুরন্দরবাবুর এই শান্তিনিবাসের ম্যাপ। প্রতিটি জানালা, প্রতিটি দরজার অবস্থান সেখানে নিখুঁতভাবে আঁকা। ব্যোমকেশ একটু মুচকি হাসল, তারপর বলল, তাহলে তো আমাদের চিত্রশিল্পী বন্ধুটির সাথে দেখা করাটা একান্ত প্রয়োজন। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে পুরন্দরবাবুর জ্ঞান ফিরল কিনা। পুরন্দর পাণ্ডে দোতলার ঘরে শুয়ে আছেন। তার মাথায় সাদা ব্যান্ডেজ, চোখ দুটো খোলা, তবে দৃষ্টি অতীব স্থির। ডাক্তার জানিয়েছেন আঘাতের চেয়েও বিষের প্রভাব তার স্নায়ুকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। ব্যোমকেশ ওনার শিয়রে গিয়ে বসল। পুরন্দরবাবু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পুরন্দর বাবুর চোখের পাতা সামান্য কাঁপল। ব্যোমকেশ ওনার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল, বলল, আপনার সাথে যা যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু আততায়ীকে ধরার জন্য আপনার সাহায্য চাই। আমি আপনাকে কয়েকটা নাম বলবো, আপনি যদি মনে করেন সে অপরাধী তবে আমার হাতটা হালকা করে চেপে দেবেন। আমি রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইলাম। ব্যোমকেশ শুরু করল। হিমাদ্রি চৌধুরী, পুরন্দরের হাত স্থির। আপনার স্ত্রী মীনাক্ষী দেবী, পুরন্দরের হাত এবারও স্থির, কিন্তু ওর চোখে যেন অদ্ভুত এক করুণা ফুটে উঠল। মৃত্যুঞ্জয় বোস। ব্যোমকেশের এই শেষ প্রশ্নটা উচ্চারণ করবার সাথে সাথে আমি দেখলাম পুরন্দরবাবুর হাতের আঙুলগুলো ব্যোমকেশের হাতকে জোরে চেপে ধরেছে। ওনার চোখ এক ফোঁটা জল গড়িয়ে পড়বার সাক্ষী। ব্যোমকেশ উঠে দাঁড়ালো এবং
ওনার মুখ এখন পাথরের মতো শক্ত। ইন্সপেক্টর, আর দেরি নয়, আজ রাতেই জবনিকা টানতে হবে। অজিত, তোমার রিভলভারটা সঙ্গে রেখো। সেদিন রাত 12টা। সারা বাড়ি নিঝুম অবস্থায় পড়ে আছে। ব্যোমকেশ পরিকল্পনা মতো বাড়ির সব আলো নিভিয়ে দিতে বলেছিল। আমরা ড্রয়িং রুমের সেই ভাঙা আলমারিটার আড়ালে ওঁত পেতে বসে আছি। ব্যোমকেশের নির্দেশ ছিল, যাই ঘটে যাক না কেন টর্চ না জ্বালালে কেউ যেন শব্দ না করে। বাইরে কুয়াশা এতটাই নিরেট, একখণ্ড সাদা পাথর যেন বাড়িটাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে বলে মনে হয়। হঠাৎ বাগানের দিক থেকে সেই অদ্ভুত শব্দটা আবার শোনা গেল। কতকটা নখ দিয়ে কাঁচ ঘষার শব্দ, তারপর একটা ভারী দীর্ঘশ্বাস। কেউ একজন অত্যন্ত সন্তর্পণে জানালা দিয়ে ঘরে ভিতরে ঢুকল। অন্ধকারে তার অবয়বটা ভালো বোঝা যাচ্ছে না, তবে তার একটা নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। লোকটা সরাসরি সেই আলমারির দিকে না গিয়ে সোজা মীনাক্ষী দেবীর ঘরের দিকে গেল। তৎক্ষণাৎ ব্যোমকেশ ফিসফিস করে বলল, এখনই সময়, টর্চ জ্বালো। সঙ্গে সঙ্গে আমি আর ইন্সপেক্টর একসাথে টর্চ চালালাম। আলোর ছটায় দেখা গেল একজন দীর্ঘকায় যুবক। তার দামি পাঞ্জাবিটা ছিঁড়ে একাকার অবস্থা, চোখে মুখে একটা বন্য উন্মাদনা লেগে আছে, হাতে একটা ধারালো ছোরা। কিন্তু এত কিছুর মধ্যেও আশ্চর্যের বিষয়, মীনাক্ষী দেবী তখন সেই ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন, অথচ লোকটিকে দেখে একবারও চিৎকার করে উঠলেন না, বরং অস্ফুট স্বরে বললেন, মৃত্যুঞ্জয়, তুমি এখানে কেন? পালাও। সঙ্গে সঙ্গে ব্যোমকেশ এগিয়ে এলো। পালানোর পথ বন্ধ মৃত্যুঞ্জয় বাবু, বেশি চালাকি করবার চেষ্টা করবেন না। আমার বন্দুক আপনার দিকেই তাক করা আছে। পুলিশ চারদিক ঘিরে ফেলেছে। বুদ্ধের মূর্তি রুবি দুটো এখন কোথায়? ব্যোমকেশ বক্সী, আপনার বুদ্ধির তারিফ করতেই হয়, কিন্তু আপনি বড্ড দেরি করে ফেলেছেন। রুবি দুটো এখন এমন জায়গায় আছে যেখানে আপনার হাত পৌঁছাবে না। হঠাৎ মীনাক্ষী দেবী মৃত্যুঞ্জয়ের দিকে ধেয়ে গেলেন। তুমি আমাকে ঠকিয়েছো মৃত্যুঞ্জয়। তুমি বলেছিলে আমার স্বামীকে আঘাত করবে না, তুমি শুধু মূর্তিটা চেয়েছিলে। মৃত্যুঞ্জয় মীনাক্ষীকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে জানলার দিকে দৌড় দিল, কিন্তু ইন্সপেক্টর সরকার আর কনস্টেবলরা তাকে জাপটে ধরেছে। ধস্তাধস্তির সময় তার পকেট থেকে ছিটকে বেরিয়ে এলো সেই সোনার বৌদ্ধ মূর্তি। ভোরবেলা পুলিশ মৃত্যুঞ্জয় আর হিমাদ্রিকে নিয়ে জিপে উঠল। হ্যাঁ, হিমাদ্রিকেও, কারণ হিমাদ্রি ছিল মৃত্যুঞ্জয়ের ঘরের ভিতরের সহযোগী। মীনাক্ষী দেবীকে নজরবন্দি করে রাখা হয়েছে। আমি আর ব্যোমকেশ বারান্দায় বসে চা খাচ্ছিলাম। আমি বললাম, ব্যোমকেশ, একটা জিনিস না বুঝলাম না। আচ্ছা, মৃত্যুঞ্জয় যদি চোর হয়, তবে হিমাদ্রির পাঞ্জাবিতে বাগানের ঘাস আর কাটা এলো কোত্থেকে? ব্যোমকেশ চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল, খুবই সহজ অজিত। হিমাদ্রি আসলে মীনাক্ষীর প্রতি দুর্বল ছিল। সে জানতো মীনাক্ষী মৃত্যুঞ্জয়ের সাথে যোগাযোগ রাখছে। সে রাতেই মৃত্যুঞ্জয়কে ভয় দেখাতে বা চুরিতে বাধা দিতে বাগানে নেমেছিল। কিন্তু মৃত্যুঞ্জয় ছিল পেশাদার চোর আর হিংস্র। সে হিমাদ্রিকে মারধর করে বেঁধে রেখেছিল এবং পরে হিমাদ্রিরই ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢোকে। হিমাদ্রি ভয়ে আর অপমানে পুলিশকে কিছু বলেনি। আর মীনাক্ষী দেবী? মীনাক্ষী দেবী হলেন একজন উচ্চাকাঙ্ক্ষী নারী, যিনি চেয়েছিলেন তার স্বামীর সম্পদ নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যেতে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে তার প্রেমিক মৃত্যুঞ্জয় আসলে একজন আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক চোর।
যার কাছে মীনাক্ষীর প্রেমের চেয়ে বুদ্ধের চোখের রুবির দাম অনেক বেশি। আর সেই নেকড়ের পায়ের ছাপ? ব্যোমকেশ হ্যারিকেনের পাশে রাখা একটা কাঠের ব্লক দেখালো। এই দেখো, মৃত্যুঞ্জয় এটা জুতোয় লাগিয়েছিল যাতে পুলিশ কোনো অলৌকিক বা পশুর কাণ্ড মনে করে বিভ্রান্ত হয়। কিন্তু সে জানতো না মানুষ যত বড় অভিনেতাই হোক না কেন, মাটির ধুলো আর রক্তের দাগ কখনো মিথ্যে বলে না। ব্যোমকেশ জানালার বাইরে তাকিয়ে বলল, কুয়াশা কাটছে অজিত, চলো এবার আমাদেরও ফেরার পালা। কলকাতায় মেজবাড়ির সেই ঘুণ ধরা ঘরটাই এর চেয়ে অনেক বেশি নিরাপদ। মধুপুরে সেই হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশাচ্ছন্ন বিভীষিকা কাটিয়ে আমরা কলকাতায় ফিরেছি প্রায় দিন 4 হলো। কলকাতার ব্যস্ততা, ট্রামের ঘং ঘং শব্দ, সেই সঙ্গে ফেরিওয়ালার ডাক যেন আমাদের আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। বিকেলের রোদে মেজবাড়ির তক্তা বসে বসে আমি ডায়েরিটা নিয়ে মধুপুরের ঘটনাগুলো গুছিয়ে লিখতে বসেছিলাম। ব্যোমকেশ জানালার ধারে চেয়ারে বসে খুব মন দিয়ে একটা পুরনো পুঁথি নাড়াচাড়া করছিল। হঠাৎ সে বইটা বন্ধ করে বলল, অজিত, লিখতে শুরু করলে নাকি? হ্যাঁ, তার রক্তিম কুয়াশার রহস্যটা তোমার কলমে কতটা রক্তিম হয়ে উঠেছে শুনি। আমি কলম থামিয়ে বললাম, রঙের অভাব নেই ব্যোমকেশ, কিন্তু যুক্তির অভাব আছে। পুরো ব্যাপারটা কেমন যেন ধোয়াটে লাগছে এখনো, জানো তো। বিশেষ করে সেই বিষাক্ত ধূপ আর রুবির রহস্যটা। ব্যোমকেশ হাসল। ও জানে আমি ততক্ষণ শান্তি পাবো না যতক্ষণ না ও সবটা খুলে বলছে। ও একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে বলতে শুরু করলো, দেখো অজিত, এই কেসটা আসলে ছিল একটি ত্রিভুজ প্রেমের চেয়েও ভয়ঙ্কর এক ক্ষমতার লড়াই। মীনাক্ষী দেবী চেয়েছিলেন মুক্তি, মৃত্যুঞ্জয় চেয়েছিলেন সম্পদ, আর হিমাদ্রি চেয়েছিলেন অধিকার। কিন্তু এদের সবার মাঝখানে প্রধান বাধা ছিলেন পুরন্দর পাণ্ডে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু মৃত্যুঞ্জয় ওই বাড়িতে ঢুকলো কিভাবে? অত বড় পাহাড়া এড়িয়ে? মৃত্যুঞ্জয় কোনো পাহাড়া এড়ায়নি, সে তো বাড়ির ভেতরেই ছিল। মনে আছে হিমাদ্রির ঘরের সেই দামি পাঞ্জাবিটার কথা? ওটা হিমাদ্রির ছিলই না। মৃত্যুঞ্জয় কলকাতা থেকে এসে যখন স্টেশনের সরাইখানায় ওঠার ভান করে, তখন আসলে সে প্রতি রাতেই মীনাক্ষীর সাহায্যে চুপি চুপি অন্দরমহলে ঢুকে আসত। হিমাদ্রি সেটা টের পেয়ে গিয়েছিল। হিমাদ্রি চেয়েছিল ওই সুযোগে মীনাক্ষীকে ব্ল্যাকমেল করতে, কিন্তু মৃত্যুঞ্জয় ছিল এক ধাপ এগিয়ে। আর সেই ধূপদানি, ওটা তো হিমাদ্রির ঘরেই ছিল। ওটাই ছিল সবচেয়ে বড় চাল অজিত। মৃত্যুঞ্জয় জানতো হিমাদ্রি হাঁপানির রোগী। সে কৌশলে হিমাদ্রির ব্যবহারের সাধারণ ধূপের মধ্যে অ্যাকোনাইট এবং বেলাডোনার একটি নির্দিষ্ট অনুপাত মিশিয়ে দেয়। সেদিন রাত্রে হিমাদ্রি যখন ধূপ জ্বালায়, সে নিজেই আচ্ছন্ন হয়ে পড়ে। মৃত্যুঞ্জয় তখনই হিমাদ্রির ঘর থেকে ধূপদানিটা নিয়ে নিচে পুরন্দরবাবুর ঘরে যায়। পুরন্দরবাবু যখন ঝিমিয়ে পড়েন, মৃত্যুঞ্জয় ক্যাবিনেট ভাঙতে শুরু করে। কিন্তু পুরন্দরবাবু ছিলেন শক্ত মনের মানুষ। তিনি পুরোপুরি জ্ঞান হারাননি। তিনি মৃত্যুঞ্জয়কে চিনে ফেলেন, কারণ মৃত্যুঞ্জয় একসময় পুরন্দরবাবুর সংগ্রহের ক্যাটালগ তৈরি করার কাজ করেছিল। আমি চমকে উঠলাম, বললাম, তার মানে ওদের আগে থেকেই পরিচয় ছিল? অবশ্যই। মৃত্যুঞ্জয় ছিল একজন বিশেষজ্ঞ জোচ্চোর। সে জানতো মূর্তির চেয়েও ওর চোখের ওই রুবি দুটিও অনেক বেশি দামি। আর মীনাক্ষী ছিল ওর কাছে কেবল একটা মই, যা দিয়ে সে প্রাসাদে ঢুকতে পেরেছে। জানো অজিত, ওই রুবি দুটি আসলে অভিশপ্ত ছিল না। অভিশপ্ত ছিল মানুষের লোভ। মৃত্যুঞ্জয় যখন জানলা দিয়ে পালাচ্ছিল, তখন সে ভেবেছিল কেউ তাকে দেখেনি। কিন্তু সে জানতো না যে মীনাক্ষী নিজেই তাকে চোখে চোখে রাখছিল। মীনাক্ষী ওই নীল পুঁতিটা ইচ্ছাকৃতভাবে সেখানে ফেলেছিল যাতে পুলিশ হিমাদ্রিকে সন্দেহ করে। সে চেয়েছিল মৃত্যুঞ্জয়ের সাথে পালিয়ে যেতে আর হিমাদ্রিকে ফাঁসাতে। কিন্তু তুমি তো মীনাক্ষীকেও ছেড়ে দিলে। ব্যোমকেশ,
একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি কাউকে ছাড়িনি অজিত। মীনাক্ষী দেবী ভেবেছিলেন তিনি খুব বুদ্ধিমতী, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে মূর্তির বদলে তিনি যা নিয়ে পালানোর পরিকল্পনা করেছিলেন সেই আংটিটা আমি আগেই বদলে দিয়েছিলাম। স্টেশনে আসার আগে আমি ওর ঘর থেকে আসল রত্নগুলো সরিয়ে নিয়েছিলাম। পুরন্দরবাবু সুস্থ হয়ে ফিরে এলে ওগুলো ওনার কাছে আবার পৌঁছানো হবে। আপাতত এগুলো কলকাতা পুলিশের সেফ কাস্টাডিতে আছে। পুটিরাম চা আর গরম কচুরি দিয়ে গেল। ব্যোমকেশ একটা কচুরি ভেঙে মুখে দিয়ে বলল, মধুপুরের কুয়াশা আসলে আমাদের চোখ অন্ধ করতে পারেনি অজিত, বরং আমাদের সত্যকে আরও স্পষ্টভাবে দেখতে শিখিয়েছে। মানুষ যখন লোভে অন্ধ হয় তখন সে বাঘ বা নেকড়ের ছদ্মবেশ ধরে, কিন্তু শেষ পর্যন্ত সে তার নিজের ছায়া দেখেই ভয় পায়। আমি ডায়েরির পাতায় শেষ লাইনটা লিখলাম, কুয়াশা কেটে গিয়েছে, কিন্তু মানুষের মনের অন্ধকার কি কোনোদিনও কাটবে? ব্যোমকেশ জানালার বাইরে তাকিয়ে আলতো করে হাসল। বিকেলের রোদে কলকাতার ধুলো বালিও যেন সোনার মতো জ্বলজ্বল করছে। শুনছিলেন রক্তিম কুয়াশা। আমাদের আজকের গল্পে ব্যোমকেশের চরিত্রে অরুণাভ, পুরন্দর পাণ্ডে এবং মৃত্যুঞ্জয়ের ভূমিকায় রোহন, মীনাক্ষীর কণ্ঠে নিবেদিতা, হিমাদ্রি এবং রথিন সরকারের চরিত্রে রায়ান এবং সম্রাট, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার এবং অজিতের ভূমিকায় আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নয়, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।